চলে আসলাম আমরা অলরেডি আহসান মঞ্জিলে। হ্যালো গাইস, অলরেডি চলে আসলাম যাত্রাবাড়ি। আজকের ব্লগে আমার সাথে রয়েছে আমার ছোট ভাই শাকিল আহমেদ। পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত আহসান মঞ্জিল, এটা নবাব বাড়ি, অনেক পুরাতন, কয়েকশো বছরের ইতিহাস এখানে বিস্তারিত হয়ে রয়েছে। বর্তমানে এটি এখন জাদুঘর নামে পরিচিত। চলুন আপনাদের মাঝে ঘুরিয়ে দেখানো হোক আজকের ভিডিওতে আহসান মঞ্জিল। নগরী ঢাকা বুড়িগঙ্গার পাশেই রয়েছে নবাবদের সেই রাজকীয় বাসস্থান আহসান মঞ্জিল। এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের যাত্রাপথ শুরু এখান থেকেই, কিন্তু প্রবেশ করতে হলে টিকিটের আবশ্যক, তাই এক নজরে টিকিটের দামটাও দেখে নেওয়া যাক। প্রবেশ করার জন্য আমরা দুটি টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকতেই দেখলাম একটি কক্ষ, যেখানে আপনার ব্যাগ রাখতে হবে। এটা বাধ্যতামূলক। তার সাথে একটি টোকেনও দিয়ে দেবে যাতে আপনি ব্যাগটি রিটার্ন নিতে পারেন। আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশের আগেই নজর কাড়ল বেলকনির জায়গাটা, যেখানে কত রানীরাই উপস্থিত ছিল। অতবার ভিতরে প্রবেশ করতেই দেখলাম বিশাল এক প্রহরী মূর্তি দাঁড়িয়ে, এ যেন ভবনটি পাহারা দিচ্ছে। সামনে এগোতেই চোখে পড়ল মুজিব চিরন্তন শ্রদ্ধা সড়ক, যেটি ছিল 21 শতকের। তার সাথে ছিল বঙ্গবন্ধুর প্রাসাদ সংরক্ষণের আদেশপত্র। উপস্থিত ছিল রান্না করা কিছু সামগ্রী, কেতলি, কেক তৈরির সাজ, কেরোসিনের বাতি। তার সাথে দাঁড়িয়েছিলেন আরও একজন প্রহরী। মূলত এটি ছিল সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। অন্য একটি কক্ষে প্রবেশ করতেই হাতে অঙ্কিত ছিল বিশাল এক ফ্রেমে সাজিয়ে রাখা আহসান মঞ্জিল। প্রতিটি কক্ষে কোনায় কোনায় ছড়িয়ে আছে ইতিহাস, যা ছিল উপলব্ধি করার মতো। প্রাসাদের ভিতরে আরেক প্রাসাদ, ছোট আকারে ডিজাইন করা পিতলের তৈরি আহসান মঞ্জিলের নকশা বিশেষ। এরপর জানতে আহসান মঞ্জিলের সারসংক্ষেপে লিখিত কিছু ইতিহাস, যেটা দর্শনার্থীদের জ্ঞান অর্জনের জন্য ফ্রেমে টাঙিয়ে রাখা হয়েছে। আর এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এইরকম দেখতে ছিল বিশাল গম্বুজদারি এই আহসান মঞ্জিল। এ যেন ইতিহাসী রচনা, শেষই হচ্ছে না। ইতিহাস পড়তে পড়তে চলে আসলাম ডাইনিং ঘরে, যেখানে নবাবদের সবাই একত্রে বসে আহার গ্রহণ করতেন, যা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে তারা একটু পরেই খেতে আসবেন। খাবার ঘরকে বিদায় দিয়ে প্রবেশ করলাম বিস্ময়কর এক ঘরে, যেখানে যত্নে রাখা ছিল নবাব আব্দুল গনির সবথেকে প্রিয় এবং বিশ্বস্ত হাতির মাথা কঙ্কাল, যার নাম রাখা হয়েছিল ফিরোজ জং। ভবনটিতে ওঠানামা করার জন্য নবাবরা তৈরি করেছিলেন নকশা বিশেষ সিঁড়ি, যেটি দুমুখ হলেও কিন্তু গন্তব্য ছিল একটাই। এই সিঁড়ি দিয়ে নবাবদের পাশাপাশি কত ব্রিটিশ ও মুসলিম লীগ প্রতিষ্ঠাতারাও ওঠানামা করেছেন। বর্তমানে 8 বল পুল খেলাটি যেমন জনপ্রিয়, সেদিক থেকে পুরান জামানায় এই খেলাটি বিশেষ ভূমিকা পালন করেছে। ব্রিটিশদের আগমনে এই খেলাটি শুরু হয়। আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হসপিটাল এর ব্যবহৃত কিছু ডাক্তারি যন্ত্রপাতি যত্ন সহকারে রাখা হয়েছে, যা হসপিটাল রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। দেখতে দেখতে চলে আসলাম আর্ট বিলিয়ার্ড কক্ষ, যা মুসলিম লীগ প্রতিষ্ঠা ঘর হিসেবে চিহ্নিত। এখানে বসে এই মুসলিম লীগ গঠন এর বিশেষ আলোচনা সভার যাত্রা শুরু করেন প্রতিষ্ঠাতারা। তার পাশাপাশি ব্যবহৃত কিছু সামগ্রীও উল্লেখ রয়েছে। আয়রন চেস্ট মানে সিন্ধুক,
যা ছিল 94টি তালা বিশিষ্ট তৈরি। জানা যায় সেই আমলে তাদের অলংকার ও দামি জিনিসপত্র সংরক্ষিত রাখতে এই সিন্ধুকগুলো ব্যবহৃত হতো। বিশেষ কথা হচ্ছে এটি ছিল খুবই আকর্ষণীয় এবং মজবুত। নিচের তলা ভ্রমণ শেষে এবার সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখলাম সংরক্ষিত রয়েছে সেই আমলের কিছু মুদ্রা বিশেষ। তার পাশেই আছে ব্যাজ মানে পরিচয় চিহ্ন। এরপর নজর কাড়ল নবাবদের পরিবার ছবির অ্যালবাম, যা খুবই যত্ন সহকারে টাঙিয়ে রাখা আছে দেয়ালে। দেখেই মনে হচ্ছিল রাজকীয় ভাব। সংরক্ষিত আছে হাতির দাঁতের তৈরি চিরুনি আর রানীদের কিছু প্রয়োজনীয় জিনিস। 19বিংশ শতাব্দীর অলংকৃত নবাবদের চেয়ার। যত্নে রাখা আছে নবাবদের সেই হাতিয়ার যা তরবারি হিসেবে পরিচিত। এর পাশেই ছিল নবাবদের সবার বিছানা। উপস্থিত রয়েছে নবাবদের সেই লাইব্রেরি ও কিছু আসবাবপত্র, তার সাথে বই। ঢাকার নগরীতে বিদ্যুৎ পরিকল্পনায় নবাবদের ভূমিকা ছিল অপরিসীম। এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি ছিল প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আলোচনার বিশেষ মুহূর্তের কিছু স্মৃতি। এই দিনটি ছিল খুবই স্মরণীয়। এর পাশেই রয়েছে নবাবদের